ভেপর থেকে লিকুইডে কনভার্ট করা। রিসিভার ড্রায়ারের কাজ ছিল ওই লিকুইডের মধ্যে যদি কোনো কারণে কম্প্রেসর থেকে আসা কোনো ভেপর থেকে থাকে সেটাকে ফিল্টার করা, এবং কম্প্রেসর থেকে যদি কোনো ধাতব কণা চলে আসে সেটাকে সাফা। এক্সপানশন ভালভের কাজ হচ্ছে এখান থেকে হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইড বের হলো, সেটা এক্সপানশন ভালভে গিয়ে বড় লাইন দিয়ে ছোট লাইন দিয়ে এটা লো প্রেসার লো টেম্পারেচারে কনভার্ট হয়। এই লো প্রেসার লো টেম্পারেচারটা যখন আমরা ইভাপোরে পাঠাই দিই তখন ইভাপোরেটটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা যে হইল এই টেম্পারেচারটাকে আমরা ব্লোয়ার ফ্যান দিয়ে কেবিনের ভিতরে পাঠাই। এখন ব্লোয়ার ফ্যান বাতাস টানবে দুই দিক থেকে, হয় কেবিনের বাতাস অথবা কেবিন থেকে বাইরের বাতাস। কেবিনের বাতাস টানুন বা বাইরের বাতাস টানুন দুটোতেই আমাদের এসি ফিল্টার পরিষ্কার করবে। ব্লোয়ার ফ্যান এসি ফিল্টার। এবার যদি আছে কনডেন্সার ফ্যান মোটর, এটা হচ্ছে রেডিয়েটরের ফ্যান মোটর, যেটা কি করতেছে ওইটা নাই ওইটা ওইভাবে দেখেন তো। কনডেন্সার ফ্যান মোটর হচ্ছে আমাদের গাড়িতে থাকা রেডিয়েটরের কুলিং ফ্যান। এখানে একটা ইনফরমেশন যদি শেয়ার করি, রেডিয়েটর হচ্ছে ইলেকট্রিক কুলিং ফ্যান, ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে কি চলতো? না, কিছুটা সময় পরে যখন অপারেটিং হবে তখন চলতো না। কুলিং ফ্যান ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে চলতো না, কিন্তু আমি ধরলাম যে ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে এসি দিলাম, তাহলে আমার রেডিয়েটরের দরকার নেই, কিন্তু কন্ডেন্সারের জন্য তো ফ্যান চলতে হবে। এই জন্য কি হয়, ইলেকট্রিক কুলিং ফ্যান এসি দেওয়ার সাথে সাথে কিন্তু চলবে, কিন্তু হাই আরপিএম এ না। ও নরমালি যতটুকু চলবে কন্ডেন্সারকে ঠান্ডা করতে পারবে এই আরপিএম। যখন ধীরে ধীরে ইঞ্জিনের টেম্পারেচার বাড়তেছে, ইঞ্জিন যখন অপারেটিং এ, তখন ফ্যানের স্পিড ফুল, এবং ফ্যানের স্পিড যখন ফুল হবে তখন একই সাথে রেডিয়েটর এবং কন্ডেন্সারকে একসাথে কভার করতে পারবে। বুঝলাম? তাহলে এই ইনফরমেশনটা জানার কারণে, তাহলে যদি এমনটা হয়তো ইনফরমেশনটা দিলাম না, কিন্তু ওয়ার্কশপে গেছেন ইগনিশন স্টার্ট করার সাথে সাথে ফ্যান চলা শুরু হয়েছে, তখন তো আপনি নষ্ট হয়েছে মেকানিক্যাল ফ্যান। এসি যদি অন থাকে চালু হবে, কিন্তু আরপিএম অনেক কম থাকবে। যখনই ইঞ্জিন কুলান্টে চলে যাবে তখন আবার আরপিএম টপ হয়ে যাবে। সাকশন এন্ড ডিসচার্জ পাইপ আমরা বলছিলাম যে কনডেনসারে কম্প্রেসারে যেটা ঢুকবে লো প্রেসার লাইনটাকে সাকশন এবং হাই প্রেসার লাইনটাকে আমরা বলি ডিসচার্জ পাইপ। হিটার কোর আমরা এখনো পড়িনি, আজ পড়বো। প্রেসার সেন্সর বা প্রেসার সুইচের কাজ হচ্ছে যদি লাইনের মধ্যে গ্যাসের প্রেসার ঠিক থাকে তাহলে কম্প্রেসরকে চালু করার অনুমতি দেবে। যদি লাইন ঠিক থাকে, গ্যাস যদি লিক করে তাহলে কম্প্রেসরকে চালু হতে দেবে না। কম্প্রেসরে সেফটি হিসেবে কাজ করে। লোকেশন হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইড লাইনে। ওকে। থার্মিস্টরের কাজ হচ্ছে ইভাপোরেটরের সাথে থাকবে এবং ইভাপোরেটরের বডির তাপমাত্রা ক্যালকুলেশন করে ইসিইউ কে জানায়। ইসিইউ সেই তাপমাত্রাকে ক্যালকুলেশন করে বুঝতে পারে যে কম্প্রেসরকে চালু হতে হবে নাকি স্লো হতে হবে নাকি একদম বন্ধ করতে হবে নাকি আবার কখন চালু করব। তার মানে কম্প্রেসর যে রানিং অবস্থায় আমার অন অফ হবে, এই অটো জিনিসটা করতেছে থার্মিস্টর। অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে ঠিক রিসিভার ড্রায়ারের মতো। রিসিভার ড্রায়ারের লোকেশন যদি হাই প্রেসার লিকুইড লাইনে, অ্যাকুমুলেটর থাকে লো প্রেসার ভেপার লাইনে। এই লো প্রেসার ভেপার লাইনে যদি আমার কম্প্রেসরের মধ্যে কোনো লিকুইড চলে যায়, কম্প্রেসর লিকুইডকে কখনো কম্প্রেস করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাকুমুলেটর যেটা করে যে লো প্রেসার লাইন দিয়ে শুধুমাত্র ভেপারই যাবে, কোনো লিকুইড যাবে না, সেইটাকে ফিল্টারের কাজ করে। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন? আর অ্যাকুমুলেটর তো ওটা দেখার নেই। অ্যাকুমুলেটর দেখায়নি বলতে কি, অ্যাকুমুলেটর সব গাড়িতে থাকে না। ও আচ্ছা। যে গাড়িতে লো প্রেসার অর্থাৎ বরফ যে লাইনটা হয় ওই লাইনে যদি কোনো ফোলা কোনো কিছু দেখতে পান তাহলে এই ছিল। এরপর আমরা বলছিলাম দুইটা সার্ভিস ক্যাপ, একটা এইচ একটা এল। এল এর কাজ হচ্ছে একই সাথে লো প্রেসার লাইনে লিক চেক, পাশাপাশি গ্যাস রিফিল। আর হাই প্রেসার লাইনের কাজ হচ্ছে শুধুমাত্র লিক চেক, এটা দিয়ে আমরা গ্যাস রিফিল করি না। এই হচ্ছে ওভারঅল আলোচনা। এখন কোনো কোশ্চেন? এখন না স্যার, আরো পরে কোশ্চেন আসবে। তাহলে আমরা যদি সবকিছু জানি, এবার আমরা কিছু সমস্যা নিয়ে একটু কথাবার্তা বলবো। আমাদের গাড়িতে এসি নিয়ে বেশ কিছু কমন কমপ্লেন আসে। আমরা 1 নাম্বার ভিওসি লিখবো। 1 নাম্বার এসি দিলে
কেবিন ঠান্ডা হয় না। এসি দিলে কেবিন ঠান্ডা হয় না, এটা কমন প্রবলেম। যেমন কুলিং সিস্টেমের কমন প্রবলেম হচ্ছে ভাই আমার গাড়ি ওভারহিট হয়, ঠিক এইরকম একটা কমন প্রবলেম। আচ্ছা, এসি দিলে ঠান্ডা হয় না, এর তো মোটামুটি অনেকগুলো কারণ হতে পারে। আমরা যদি প্রথম থেকে শুরু করি, গ্যাস যদি কম থাকে তাহলে এসি দিলে ঠান্ডা হবে। এখন আসি, এসি দিলে ঠান্ডা হবে না এই কথাটা একটু ভুল। এসি কম থাকলে মানে গ্যাস কম থাকলে কম ঠান্ডা হবে, একদম না থাকলে তারপর ঠান্ডা হবে। মানে যদি গ্যাস রিলেটেড এই সমস্যাটা হয় মানে লিক, তাহলে কাস্টমার কিন্তু প্রথমেই বলবে না ভাই ঠান্ডা হয় না, প্রথমে বলবে যে আমার এসি দিলে কম ঠান্ডা হয়। এরপর যখন কম ঠান্ডা হয় তারপরেও গাড়ি চলতেছে কোনো একটা সময় গিয়ে বলবে যে আর ঠান্ডাই হচ্ছে না। তার মানে এই এসি দিলে যদি ঠান্ডা না হয়, আপনাকে প্রথমে গ্যাসের লেভেল চেক করতে হবে যে আসলে আমার কতটুকু গ্যাস আছে, থাকা দরকার কতটুকু, সেটা কমে কতটুকু আসছে। প্রথমে আমরা একটু সলিউশন লিখব, শর্ট করে করে আমরা সলিউশনগুলো প্রথমে লেখেন যে গ্যাস লেভেল চেক, অর্থাৎ গ্যাস কতটুকু আছে সেটা আমরা প্রথমে চেক করব। এখন গ্যাস কিভাবে চেক করা লাগে এইটা নিয়ে একটু আলোচনা করি। গ্যাস কতটুকু আছে এইটা আমরা যদি এসি রিসার্কুলার মেশিন থাকে তাহলে এসি রিসার্কুলার মেশিনে ভ্যাকুয়াম মোটর আছে, ভ্যাকুয়াম মোটর দিয়ে হাই প্রেসার এবং লো প্রেসার লাইনে দুইটা পোর্ট লাগাই দিয়ে যখন মেশিনটাকে অন করে দেয়, ওর টেনে চেপে সব কিছুকে শুষে সিলিন্ডারের ভিতরে নিয়ে আসে। এবং ওই সিলিন্ডারের ভিতরে ওয়েট মেশিন আছে, তখন আমাদের এসি রিসার্কুলার মেশিনে ডিসপ্লেতে শো করে কত গ্রাম গ্যাস আছে। এই গ্রাম যেটা আছে আর যেটা থাকা লাগতো, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যদি মনে হয় যে না লিক, তাহলে তো লিক। আর যদি মনে হয় যে না গ্যাসের পরিমাণ ঠিক আছে, তারপর আমরা ধীরে ধীরে অন্য জায়গায় আগে। ওকে, এক নাম্বার হচ্ছে লেভেল চেক করলে। দুই নাম্বার আমরা যাব কম্প্রেসর প্রপার কম্প্রেসড করতে পারতেছে কিনা। কারণ কম্প্রেসর পিস্টন আছে, পিস্টন রিং আছে, সিলিন্ডার আছে, এটা তো ডে বাই ডে কম্প্রেশন লিক করবে না। কম্প্রেশন লিক করলে কম্প্রেসর আগের মতো আর কাজ করবে না। তাহলে কম্প্রেসরের প্রেসার টেস্ট, মানে কম্প্রেসর প্রপার এক্সস্ট করতে পারতেছে কিনা। আমার হাই প্রেসার লাইনে দরকার 20 বার, সেখানে আছে 13 বার, 13 বারে তো আর আমার 20 বারের কাজ হবে না, এই হিসেবে আমাদের। এবার কম্প্রেসরের পরে যদি আমরা চলে যাই, আমার যদি কন্ডেন্সার ইন্টারনাল অথবা এক্সটার্নাল জ্যাম থাকে তাহলে কিন্তু সার্কুলেশন প্রপার হবে না। আর সার্কুলেশন প্রপার না হলে ইভাপোরেটরও পরিমাণ মতো ঠান্ডা হতে পারবে না, যার কারণে ব্লোয়ার ফ্যান দিয়েও কোনো কাজ হবে না। তাহলে লিখবো যে কন্ডেন্সার ইন্টারনাল এক্সটার্নাল জ্যাম। যেভাবে রেডিয়েটর ফ্লাশ করতাম সেভাবে কন্ডেন্সারও ক্লিন করা হয়। ইন্টারনাল এক্সটার্নাল এক্সপ্যানশন ভালভের খুব একটা বেশি প্রবলেম হয় না, তবে স্প্রিং লোডেড ভালভটা যদি সময় মতো না খুলতে পারে, মানে ঠিকই প্রেসার দিচ্ছে কিন্তু ভালভটা আর নিচের দিকে নামতেছে না, সেক্ষেত্রে যদি এক্সপ্যানশন ভালভ ব্লক হয়ে যায় তাহলে এসি ঠান্ডা হবে না। দেখেন এক্সপ্যানশন ভালভ ব্লক, এক্সপ্যানশন ভালভ ব্লক। কম্প্রেসর যদি দুর্বল হয়, কন্ডেন্সার যদি ইন্টারনাল এক্সটার্নাল জ্যাম হয়, ইভাপোরেটর যদি ব্লক হয়ে যায়, তাহলে ইভাপোরেটরের কাজ কি হবে? ইভাপোরেটরে কি সমস্যা হতে পারে? ঠিক সেম না যে হয় বাহির থেকে জ্যাম অথবা ভিতর থেকে জ্যাম। ভিতর থেকে জ্যাম হইতে পারে যদি গ্যাস 2 নাম্বার ইউজ করে, অর্থাৎ বি গ্রেড বা সি গ্রেডের গ্যাস ইউজ করলে এই ধরনের প্রবলেমগুলো হয়। এছাড়া নরমালি এক্সটার্নাল জ্যামটাই হয়। এখন এক্সটার্নাল জ্যাম কিভাবে হয়? এটা তো গাড়ির ড্যাশবোর্ডে থাকে। ড্যাশবোর্ডে থাকলেও ব্লোয়ার ফ্যান যখন বাতাসকে টানে, আপনার যদি গাড়ির ইন্টেরিয়র বা বাহিরের বাতাস যদি খুবই ধুলামুক্ত হয়, তাহলে আমাদের এসি ফিল্টার পুরো বাতাসকে ফিল্টারিং করতে পারে না, তখন কিছুটা বাতাস এসে ইভাপোরেটরে যায়। আর ইভাপোরেটর যদি সবসময় ঠান্ডা, তাহলে ও কি হয়? সবসময় ভেজা থাকে না, এই ভেজার মধ্যে ওই ধুলাবালুগুলো এসে কাদার মতো হয়ে যায়। আমি এমনও
ইভাপোরেটর দেখছি যে ইভাপোরেটরে সাদা সাদা শ্যাওলা জমছে। বৃষ্টির সময় বা বর্ষাকালে দেয়ালে হচ্ছে যেমন শ্যাওলা জমে না, এইরকম করে শ্যাওলা জমে, কারণ এটা সবসময় ভেজা থাকে। লেখেন ইভাপোরেটর জ্যাম। ইভাপোরেটর যদি জ্যাম থাকে ইভাপোরেটর ঠিক আছে, কিন্তু আমার রিসিভার ড্রায়ার যে ফিল্টারটা ছিল ওই ফিল্টারটা ব্লক হয়ে গেছে বা জ্যাম হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এসি ঠান্ডা হবে না। লিখে নেব ব্লোয়া কি বলে রিসিভার ড্রায়ার জ্যাম। মানে এটা এমন একটা প্রবলেম বা কমপ্লেন যেখানে আপনাকে সবকিছু চেক করতে হবে, কিন্তু এই কমপ্লেন বাদ দিয়ে আর কিছু কমপ্লেন থাকবে যেগুলো সব লাগবে না। মোটামুটি এই 7টা জিনিস যদি আপনি 6টা আচ্ছা যাই হোক, এই 6-7টা জিনিস যদি আপনি চেক করতে পারেন, ধরা হয় যে এসি সিস্টেমের প্রবলেমটা আপনি 70% ফাইন্ড আউট করতে পারবেন। এখন কথা, এই 6-7টা জিনিস যে আমি চেক করব বা কিভাবে চেক করব বা লিক চেক করব, এগুলো আমরা কিভাবে বুঝবো, এই জন্য আমরা আপনাদের ওয়ার্কশপে সময় দেওয়ার একটা ব্যবস্থা করছি। ওয়ার্কশপে যখন সময় দিবেন, এই জিনিসগুলো যখন আমার টেকনিশিয়ান চেক করবে, খুলবে, লাগাবে, আপনি ওদের সাথে থেকে থেকে জিনিসগুলো অবজারভেশন করবেন। সব থেকে ভালো হয় ওয়ার্কশপে গিয়ে একটা নির্দিষ্ট সেকশনে একটা নির্দিষ্ট সময় দেয়, যে আমি 7 দিন টানা শুধু ব্রেকের কাজ দেখবো, 4 দিন ব্রেকের কাজ শেষ করে পরের 7 দিন টানা এসির কাজ দেখবো, তারপরের 7 দিন টানা সাসপেনশনের কাজ দেখবো। হ্যাঁ, হইতে পারে যে আজ আপনি সাসপেনশনে নিয়োগ করে গেছেন কিন্তু সাসপেনশন নাই, সেই দিন আপনি বাইপাস হিসেবে অন্য সিস্টেম দেখতে পারেন, কিন্তু প্ল্যান করে ওয়ার্কশপে গেলে আমার মনে হয় একটা নির্দিষ্ট সিস্টেম যদি কয়েকবার দেখেন, একটা চাকা যদি 2বার খোলা 2বার ফিটিং করা দেখেন, ওখানে আর মনে হয় না কোনো কিছু থাকে, কারণ আপনার এগুলো কনসেপ্ট জানাই আছে, কি কি থাকে এগুলো জানাই আছে। অর্থাৎ আপনাকে আমি 40 থেকে 50% ক্লিয়ার করে দিয়েছি, দেন আপনি এখন মোটামুটি প্রিপারেশন নিয়ে ওখানে গেছেন। এইভাবে ওয়ার্কশপে সময় দেব। আচ্ছা, এবার কমপ্লেন। এসি কম ঠান্ডা হয়, পুয়ার ফ্লো বা কম ঠান্ডা হয়, একটা ঠান্ডা হয় না আর একটা কম ঠান্ডা হয়। কম ঠান্ডা হয়, এই কমপ্লেনটা যদি আপনি সলিউশন না করেন তাইলে ধীরে ধীরে ঠান্ডা হয় না, এই কমপ্লেনটা আসবে। এই কম ঠান্ডা যদি হয় তাহলে উপরের জিনিসগুলো চেক করতে হয়, কিন্তু উপরে সবগুলো চেক করার প্রয়োজন হয় না। যেমন ইভাপোরেটর চেক করতে হয়, কম্প্রেসর চেক করতে হয়। এখানে কিন্তু আপনি কম্প্রেসর যখন চেক করবেন, কম্প্রেসরের সাথে সাথে কিন্তু কম্প্রেসরের বেল্টটাও চেক করতে হয় যে আসলে বেল্টটা লুজ কিনা। বেল্ট লুজ থাকলেও কিন্তু এসি দিলে ঠান্ডা হবে না, এই কমপ্লেনগুলো আসবে। এরপর গ্যাস যদি কম থাকে, এই ধরনের কমপ্লেন, মানে এরা দুইটা মানে কাছাকাছি গেলেও প্রথমে আগে ওই কমপ্লেন আসবে, এরপর যদি ওই কমপ্লেনের সলিউশন না করে তাহলে এই কমপ্লেন আসবে। এরপর একটা কমপ্লেন লেখেন। আপনি এখানে কমপ্লেন আর সলিউশন একসাথে লিখতেছেন সব? সলিউশন তো একটা দিছেন না না না, এসি এর যদি কোম্পানি সেট করতে হবে, এগুলো সবই সলিউশন। ও আচ্ছা, এসি আচ্ছা লেখেন। প্রথম ছয়টা এসি দিলে গ্লাস ঘামে। কমপ্লেন করতেছে ভাই আমার এসি দিলে গাড়ি গ্লাস ঘামা শুরু হয়ে যায়। এসি দিলে গ্লাস ঘামে। নরমালি ঘামি যায়। এসি দিলে কম ঠান্ডা হয়, এটা সলিউশনগুলো কম ঠান্ডা হয়, ওই যে একটু আগে যে সলিউশনগুলো লিখলাম, কম ওই জিনিসগুলো চেক করতে হবে। কম্প্রেসার এসি দিলে কেন গ্লাস ঘামবে? একটু স্যার একটা ইভাপোরেটর দেওয়া লাগবে, ওই দেয়ালের দিকে যেটা আছে ওইটা দিতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এটা আমাদের গাড়ি ড্যাশবোর্ডে থাকে না, এসি দিলে কেন গ্লাস ঘামতেছে?
এসি দিলে গ্লাস ঘামার কারণ হচ্ছে আমার এসির ভিতরে যে ইভাপোরেটর থেকে সেটা কিন্তু মোটামুটি অনেকটা ঠান্ডা। এটা যখন অনেকটা ঠান্ডা হয় তখন এটা ময়েশ্চার অ্যাবজর্ব করে, অর্থাৎ এর মধ্যে পানির কণাগুলো জমে। এই পানির কণাগুলো যখন জমে, এই কণাগুলো যখন ইঞ্জিনের হিটের কারণে ফায়ারওয়ালটা দিয়ে যখন টেম্পারেচার কেবিনের ভিতরে চলে আসে ড্যাশবোর্ডের ভিতরে, তখন এর মধ্যে যে জমা কণাগুলো আছে এগুলো বাষ্প হয়। বাষ্প হয়ে উড়ে ওই যে যেখান থেকে গ্লাস ঘামার জন্য আমরা ঠান্ডা বাতাস দিতাম সেই দিক দিয়ে বের হয়ে এবার গ্লাসটাকে ঘামাই। এই হচ্ছে হিসাব। এখন কথা, ইভাপোরেটর তো পানি জমবে, এখানে যখন পানি জমবে ইভাপোরেটরের পাশে যে ফোমগুলো আছে এই ফোমের কাজ হচ্ছে এখানকার জমা পানিটাকে সাথে সাথে ওদের মধ্যে টেনে নেয়, শুষে নেয়। শুষে নেওয়ার পর এখানে একটা ড্রেন লাইন থাকে, ওই ড্রেন লাইনে যখন পানিগুলো ছেড়ে দেয় তখন এটা বাইরে বের করে দেয়। যদি আপনার ড্রেন লাইন ব্লক হয়ে যায় অথবা আপনার এই ফোমগুলো নষ্ট হয়ে যায়, এটা পানিটাকে শুষতে পারতেছে না, তাহলে এর মধ্যে যে পানিগুলো আছে যেগুলোকে ও সুস্থ সেগুলো এবার এখন ভেপার হয়ে গ্লাসটাকে ঘামায়। এখন আসি, গ্লাস ঘামার ব্যাপার কিন্তু দুইটা কারণে হয়। এক, ড্রাইভারের নিজের দোষে, আর দুই, সিস্টেমের কারণে। এখন ড্রাইভারের নিজের দোষ মানে, ড্রাইভারের দোষ মানে টেম্পারেচারের হিউজ একটা ডিফারেন্ট। যেমন বাহিরের টেম্পারেচার আর যদি আমরা দেখি মোটামুটি 40 ডিগ্রি কাছাকাছি। এখন এই অবস্থায় যদি আপনি গাড়ি চালান 18 ডিগ্রি সেলসিয়াসের বাতাসে, তাহলে কিন্তু কি বাহিরটা আর ভিতরের টেম্পারেচার কি অনেকটা পার্থক্য না? এই এতটা পার্থক্য হওয়ার কারণে অটোমেটিক ভাবে গ্লাস ঘামবে, এটা স্বাভাবিক। কারণ আমাদের কেবিনের ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা হচ্ছে ঠান্ডা আর বাহিরের বাতাস গরম। এই গরম ঠান্ডার কারণে গ্লাসে একটা ময়েশ্চার জমবে, এটা সিস্টেমের কারণে। আপনাকে যেটা করতে হবে, বাহির আর ভিতরের বাতাসের ডিফারেন্ট খুব একটা বেশি রাখা যাবে না। স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড আপনাকে টেম্পারেচার রাখতে হবে 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই ক্ষেত্রে গ্লাস ঘামাটা অনেকটাই কমে যায়। এরপরেও আপনি 22 থেকে 24 দিচ্ছেন তারপরেও গ্লাস ঘামতেছে, সেই ক্ষেত্রে ধরা হয় যে সিস্টেমের ফল্ট। প্রথম আমাদের চেক করতে হয় এই ফোমগুলো আসলে নষ্ট হয়েছে কিনা। যেমন আমাদের বাসাবাড়ির ফোমগুলো কিছুদিনের পর চেঞ্জ করতে হয় না? যদি না চেঞ্জ করেন তাহলে কি হয়, দেখবেন যে ওই পাইপের গোড়ায় গোড়ায় পানি জমতেছে এবং নিচের দিকে পড়ে ফ্লো নষ্ট করে দিচ্ছে। ঠিক আমাদেরও এই ফোমগুলো কিছুদিন পর পর চেঞ্জ করতে হবে। এগুলোর কাজ হচ্ছে পানিটাকে টেনে থাকা। যখন ফোমগুলো নষ্ট হয়ে যায় তখন পানিটাকে টানতে পারে না, তাহলে প্রথম সলিউশন হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড খুলে এই ফোমগুলো চেঞ্জ করে দেওয়া। আশা করি ফোমগুলো যদি চেঞ্জ করেন তাহলে এই কমপ্লেনের সলিউশন আপনি পাবেন, আর কোনো সমস্যা নেই। এখন কথা, অনেক কাস্টমার আছে যারা গাড়ির ড্যাশবোর্ড খোলা পছন্দ করে না। কেন? কারণ একটা ড্যাশবোর্ড খুলতে গেলে মিনিমাম 15 থেকে 20টা জায়গায় লক আছে, ক্লিপ সিস্টেম। ধাক্কা দিলে আটকে যায়, আবার চাপ দিয়ে করলে খুলে আসে। এই লকগুলোর কোনো একটা লক যদি আপনি গাড়িতে না লাগাইতে পারেন তাহলে ইঞ্জিন যখন আইডলে চলবে তখন গট 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 করে একটা সাউন্ড হয়। এই সাউন্ডটার কারণে অনেকে যে একবার এই প্রবলেম ফেস করছে সে দ্বিতীয়বার বলে যে না আমি ড্যাশবোর্ড খুলবো না, এমনিই কাজ করে তারা। তো সেক্ষেত্রে কেউ যদি এইরকম কোনো প্রবলেম বলে যে না সে ড্যাশবোর্ড খুলবে না কিন্তু সলিউশন চাচ্ছে, তাহলে আমরা এই পার্মানেন্ট সলিউশন না দিয়ে তাকে একটা টেম্পোরারি সলিউশন দিই। কি সলিউশন? ড্যাশবোর্ডের ভিতরে ড্যাশবোর্ডের উপরে যে এয়ার ভেন্টটা আছে না, যেটা দিয়ে গ্যাসটা মূলত উঠে গ্লাসটাকে ঘামায়, আমরা কি করি এর উপরে একটা কার্পেট বা তোয়ালে বা ডেকোরেশনের কোনো আইটেম ওনাকে দিতে বলি, যাতে আপনার দেখতেও সুন্দর লাগে আবার এই গ্যাসটাও উঠে গ্লাসটাকে না ঘামায়। দেখবেন ঢাকা শহরে অনেক গাড়ি আছে যা ড্যাশবোর্ডের উপরে তোয়ালে বিছানো আছে। কেন? এটা কি ডেকোরেশন? কালকে একটা গাড়ি দেখে পুরো ড্যাশবোর্ড তো বড় তলাতে আটকে দিয়েছে। ঠিক আছে, এইভাবে। কেন? সে ড্যাশবোর্ড খুলতে চায় না, তার সলিউশন হচ্ছে গ্যাস উঠবে কিন্তু গ্যাসটা যাতে গ্লাস পর্যন্ত না যায়। এই জন্য আটকানোর জন্য এরকম তোয়ালের মধ্যে আটকে যাবে, তোয়ালের মধ্যে আটকে যাচ্ছে আর গ্লাস ভাঙতেছে না। এই হচ্ছে সলিউশন। এখন কথা, এভাবে চললে তো ড্যাশবোর্ড খোলা লাগতেছে না, খুব ভালো বুদ্ধি। আসলে না, এইভাবে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালাইতে পারবেন। এরপরে দিন যাবে, ফোমের কোয়ালিটি নষ্ট হইতে হইতে এক পর্যায়ে আপনার কমপ্লেন আসবে, ভাই এসি দিলে গাড়ির ভিতরের ইনডোর পানি দিয়ে ভিজে যায়। কারণ ওই পানি তো এখন আগে একটু করে হইতো, একটু করে বাষ্প হইতো, কিন্তু এখন তো হিউজ পরিমাণে বের হচ্ছে, তখন সেটা সরাসরি আপনার কেবিনের ভিতরে চলে আসবে। তখন আপনার দেখবেন যে পায়ের সারফেস এরিয়াটা ভিজে গেছে। তখন আর কোনো টেম্পোরারি সলিউশন হয়, তখন ড্যাশবোর্ড খুলে পুরো ফোনটা চেঞ্জ করতে হবে, পার্মানেন্ট সলিউশন। এবং এই ফোনগুলো কিন্তু নর্মাল ফোন না, এটা ক্লাস শেষে আপনার একটু হাত দিয়ে দেখিয়ে, এটা কিন্তু একটু অনেকটা অন্যরকম একটা, এটা
পানিটাকে অ্যাবজর্ব করতে পারে অনেকটা বেশি। তাহলে হিসাব হচ্ছে কেউ যদি কমপ্লেন করে তার এসি দিলে গ্লাস ঘামে, প্রথমে টেম্পারেচার চেক করতে হবে যে টেম্পারেচারের ডিফারেন্ট কতটুকু। সে যদি মনে করেন না যে না টেম্পারেচার ঠিক আছে, এটা আসলে সিস্টেম ফল্ট, তাহলে মোটামুটি আমরা এই ফোনগুলো প্রবলেম হয়েছে বলে ধরে নেই, এই ফোনগুলো চেঞ্জ করে দিলে। এখন যদি কেউ ড্যাশবোর্ড না খোলে তাহলে তার ওই রকম একটা সলিউশন দিয়ে দেওয়া হবে। তাহলে সলিউশন লেখেন যে ড্যাশবোর্ডের ভিতরে সমস্ত ফোন চেঞ্জ করে নতুন ফোন লাগাতে হবে। ড্যাশবোর্ডের এইবার ড্যাশবোর্ড খুলে তুই গোবরটা বের করবি। और ऐसे ড্যাশবোর্ডের ভিতরে সবগুলো ফোন পরিবর্তন করতে হবে। এই ড্যাশবোর্ড একদিন, 2 দিন, 3 দিনে খুলতে পারবেন না। এটার একটু জটিল, কিন্তু যদি টানা আপনি কয়েকটা দেখেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপনাকে একটু বুঝতে হবে যে লকগুলো কোথায় কোথায় থাকে, কোন পাশে লকগুলো আছে। কিন্তু ড্যাশবোর্ড খুলতে গেলে কিন্তু স্টিয়ারিং হুইলে কয়েকটা লক খুলতে হয়। লক খুলতে হয়। এই প্রসেসগুলো আপনাকে দেখে শিখতে হবে। এই প্রসেসগুলো যদি দেখতে পারেন তাহলে হবে। এই জন্য প্ল্যান করবেন যে আপনি এখানে এই কয়দিন, ওইখানে ওই কয়দিন দিবেন। এরকম করে কাজ শিখলে আপনারা তো নোট করেন না। এটা নিয়ে আমি কিছু বলবো না, পরশুদিন স্যার আমাকে অনেক কিছু বলছে, আমি জাস্ট শুনে গেছিলাম যে আমি নোটের জন্য কেন চাপ দেন। এখন আমি চাপ দেই কিনা এটা তো আমি জানি, এমনই তো জানে যে হয়তো আমি আপনাদের বলি না। তা আমি বলছি স্যার আমি বলছি হয় নাই, পরে উনি আমার কথা বিশ্বাস করে না, আমাকে অনেক কিছু বলছে, আমার সমস্যা না আমার। কিন্তু নোটগুলো যদি করতেন তাহলে আপনাদের জন্য ভালো হতো। আমাদের নোটের ক্যালকুলেশন থাকে যে একটা স্টুডেন্ট যখন 3 মাসে 90 দিনে ওয়ার্কশপে যাবে, ধরলাম যে 90 দিনে সবকিছু বাদ দিয়ে সে 60 দিন ওয়ার্কশপে যায়, 2 মাসে যখন সে ওয়ার্কশপে যাবে মিনিমাম 2টা করে হলে 120টা নোট। এর মধ্যে 30-40টা নোট একইভাবে কমন। এই 30-40টা নোট বাদ দিলে তারপরও তার থাকতেছে প্রায় 90টা। 90টার থেকে আরো বাদ দিলাম, বিভিন্ন কারণে যেতে পারবেন 60টা। এই 60টা নোট মানে আপনি গাড়ির 60টা সমস্যার সমাধান করতে পারেন। এখন আপনার কাছে কিচ্ছু নেই, একমাত্র ক্লাসের নোট ছাড়া। আর ক্লাসের নোট দিয়ে খুব একটা বেশি আগাইতে পারবেন না। যখন আপনার কাছে থিওরি প্র্যাকটিক্যাল 2টা থাকবে তখন আপনার জন্য সব থেকে পজিটিভ। আমি আপনাদের কয়েকটা ওয়ে দিছিলাম। আমার ডায়েরির নোটটা দিছিলাম আপনাদের, ডায়েরির পিডিএফটা। আচ্ছা, আজ ক্লাস শেষে আমি আমার যে ডায়েরিতে আমার কিছু নোট আছে সেই নোটের পিডিএফটা দিব। যদি মন চায় নিজের খাতায় নোট করিয়েন, যদি না চাই কোনো সমস্যা নেই। আমার ডায়েরির নোট, ওয়ার্কশপে যখন আপনারা যাবেন ওয়ার্কশপের নোট, এবং আমি মনে হয় একটা ইউটিউব চ্যানেলের কথা বলছিলাম। আচ্ছা, ইউটিউবে কার মেকানিক ভাই নামে একটা চ্যানেল আছে। ওনাকে আমি চিনি না জানি না, কিন্তু ওনার ভিডিওগুলো আমরা যেমন করে ওয়ার্কশপে পাঠাই দিয়ে আপনাদের নোট করানোর জন্য বলি, উনি কাজ করতে করতে ওনার কাজের পাশাপাশি আপনাদের ওই ইনফরমেশনগুলো দেয়। মানে প্রথমেই যে গাড়ি কাজ করবে সেই গাড়ির নাম, মডেল, কি কমপ্লেন এবং উনি কিভাবে ট্রাবল শুটিং করে সলিউশন করতেছে, ওভারঅল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে। যদি ফ্রি টাইমে বাসায় 2টা করে ভিডিও দেখে ওই ভিডিও থেকে নোট করতে পারে, তা ওয়ার্কশপের নোটে নোট করা হয়। কার মেকানিক বা সার্চ দিতে পারেন, দেখা যাবে। সবাই ইংরেজিতে লিখি।